যেহেতু মন্ত্রী এমপিদের স্বজনরা, পরিবার সদস্যরা যদি নির্বাচন করে, তাহলে নির্বাচন প্রভাবিত হবে। প্রশাসন, পুলিশ, তারা বা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। আমরা সিংড়ার ক্ষেত্রেও দেখলাম যে যারা হামলা করছে সবাই সিসিটিভি ফুটেজ টুটেজ সবাই জানে, তাদের নাম ধাম, এই শালকের ম্যানেজার, গাড়ি চালকরা সে হামলায় অংশ নিচ্ছে। কিন্তু পুলিশ কিন্তু আচ্ছা দেখছি, আমরা এগুলি যাচাই বাছাই করছি, পত্রিকায় প্রকাশ করার পরে তারা গা ঢাকা দিয়েছে, ওই কালো গাড়িটাকে আমরা পাচ্ছি না। উনি বলেছেন আমি সরকারি কর্মচারী, আমি চাকরি করতে পারবো না, কর্মকর্তা আমি চাকরি করতে পারবো না। তাই বলে তো সরকারি কর্মকর্তার স্ত্রী কন্যাদের ব্যবসা করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে এরকম তো নেই। কিন্তু হুম। তারা যে ব্যবসাটা করেছেন, শুরু করেছেন অথবা করেছেন, ওনাদের ব্যবসার পুঁজির সোর্সটা কি ছিল সেটা কিন্তু কোথাও খোলাসা করেছেন? বলেছেন পারিবারিক মাছের ব্যবসা। মাছের ব্যবসাটা আপনি শুরু করেছেন কি দিয়ে? শুরু করার পর মাছের ব্যবসাটা আপনি ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছেন কি দিয়ে? আপনার অর্থ দিয়ে, নাকি হুম। আপনার হুম। প্রভাব প্রতিপত্তি দিয়ে? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং অপর প্রান্তে যুক্ত আছেন মাসুদ কামাল। ঈদের ছুটি এবং তার পর আগে পিছে মিলে একটা লম্বা গ্যাপে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারা অনেকেই এর মধ্যে নক করেছেন যে মাসুদ কামালের সাথে আমার টকশোটা হচ্ছে না কেন। তো আসলে অন্য কোনো কারণ নেই, কারণটা একটাই, যে ছুটি বা ব্যস্ততা, এইসব কারণ। মাসুদ কামাল, আমরা শুরু করি আজকে। যদি দিনের একটা আলোচিত বিষয়, সেটা হচ্ছে পুলিশের আইজিপি বেনজির আহমেদ একটা উত্তর দিয়েছেন, বেশ আহ, চিন্তা ভাবনা করে, খুব গোছানো এবং খুব এডিটেড একটা ভার্সন দেখলাম। আগের দিন তিনি ঘোষণা দিয়েছেন রাত 9:30টায় যে আজকে 11:30টার সময় তিনি বক্তব্য দেবেন। তো দেখলাম এবং মনে হলো যে বেশ অনেক একটা দক্ষ একটা প্রযুক্তি টিম এখানে কাজ করেছে, এডিট করেছে, এবং এডিটেড বিষয়টি আপ করা হয়েছে। এটা ঠিক লাইভ ছিল না। তো যাই হোক, আপনার প্রতিক্রিয়া কি? আপনার কি মনে হলো, কি যথাযথ কি উত্তর হলো? দেখেন, উত্তর, মনে করেন কেউ একজন একটা প্রশ্ন করতে পারে, কেউ একজন একটা অভিযোগ করতে পারে, সে অভিযোগের জবাবে অভিযুক্ত ব্যক্তি একটা উত্তর দিতে পারে। এখন দুইটা উত্তর মিলিয়ে আলোচনা করা হয়, এবং আলোচনাটা কে করেন? একজন বিচারক করেন। ঠিক না? এখানে বিচারকটা কে? একজন লোক উত্তর দিয়েছেন, উত্তরের পরে কিন্তু আবার একটা কাউন্টার কোশ্চেন করার সুযোগ থাকে। যেমন উনি এক জায়গায় বলেছেন যে আমার ওই জায়গায় 20 কাঠা জমির উপর কোনো প্লট নেই। হুম। খুব গোছানো, খুব সুচিন্তিত উত্তর কিন্তু। হুম। হুম। সত্য হতে পারে, হয়তো 20 কাঠা নেই, 19 কাঠা আছে। হয়তো 20 কাঠা নেই, 24 কাঠা আছে। কিন্তু উনি যখন বললেন যে 20 কাঠা নেই, হয়তো 19.9 কাঠা আছে। হতে পারে না? যদি যে কটাই থাকুক না কেন, কিন্তু 20 কাঠা নেই, এই উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেল। হুম। হুম। ঠিক না ব্যাপারটা? এই ধরনের কিন্তু অনেকগুলি জায়গায় উনি বলেছেন যে আমার এখানে অত কাঠার কোনো প্রপার্টি নেই, অমুক নেই, তমুক নেই, এগুলি বলেছেন। তো আমি পুরো এটাই, ওনার বক্তব্যটাই প্রায় বোধহয় দেখলাম 23 মিনিট নাকি 24 মিনিট 52 সেকেন্ডের মতো। বিশাল একটা উত্তর, এবং খুবই সুলিখিত, খুবই ওয়েল এডিটেড। উনিও খুব শান্ত ভঙ্গিতে উত্তরটা দিয়েছেন। তো আমি মনে করি ওনার এই উত্তরগুলো, এখন পুরো জিনিসটা হলো দুদকের হাতে। দুদকের উচিত হবে যে অভিযোগ এবং উত্তর, এবং মাঝামাঝি মাঝখানে অন্য কিছু আছে কিনা, এটাকে খতিয়ে দেখা। হুম। আপনি আমার বিরুদ্ধে, ধরা যাক আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করলেন তুমি 5 কোটি টাকা দুর্নীতি করছো। আমি বললাম যে না, আমি 5 কোটি টাকা দুর্নীতি করি নাই। এখন আমি যদি 6 কোটি টাকা দুর্নীতি করে থাকি, তাহলে কিন্তু আমার উত্তর 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকা দুর্নীতি করি নাই, আমি 6 কোটি করছি। তাহলে কিন্তু আমার উত্তর সঠিক, আপনার প্রশ্ন ভুল। কিন্তু আমার দুর্নীতিটা কি অসত্য? অসত্য নয়। উনি বারবার বলেছেন
যে আমার পারিবারিক ব্যবসা। ওনার পারিবারিক ব্যবসা মানে কি? ওনার পারিবারিক ব্যবসা, ওনার পরিবার বলতে বারবার যেটা বুঝিয়েছেন, এটা বুঝতে আমাদের অসুবিধা হয় নাই, যে ওনার স্ত্রী এবং 2 কন্যা এবং উনি উনি বলেছেন আমি সরকারি কর্মচারী, আমি চাকরি করতে পারবো না, কর্মকর্তা আমি চাকরি করতে পারবো না। তাই বলে তো সরকারি কর্মকর্তার স্ত্রী কন্যাদের ব্যবসা করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে এরকম তো নেই। সাংবিধানিক এটা অধিকার। নেই, তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু হুম। তারা যে ব্যবসাটা করেছেন, শুরু করেছেন অথবা করেছেন, ওনাদের ব্যবসার পুঁজির সোর্সটা কি ছিল সেটা কিন্তু কোথাও খোলাসা করেছেন? বলেছেন পারিবারিক মাছের ব্যবসা। মাছের ব্যবসাটা আপনি শুরু করেছেন কি দিয়ে? শুরু করার পর মাছের ব্যবসাটা আপনি ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছেন কি দিয়ে? আপনার অর্থ দিয়ে, নাকি আপনার প্রভাব প্রতিপত্তি দিয়ে? এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেকগুলো এখন সাপ্লিমেন্টারি কোশ্চেন কিন্তু থাকতে পারে। এখন এই সাপ্লিমেন্টারি কোশ্চেন গুলো ওনাকে কেউ করবে কিনা, উনি এর উত্তর দেবেন কিনা, এরকম অনেক কিছু কিন্তু মানে উনি আছে। কি কোনো নিরপেক্ষ তদন্ত চেয়েছেন এটা সরকারের না, কাছে, চান অথবা নাই, দুদক উনি বা চান নাই। কাউকে? হ্যাঁ, ভেরি যে ইন্টারেস্টিং অ্যান্ড আমি ভেরি ফানি। আমি হয় না যে আমি যেটা বললাম এটা সত্যি কিনা আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এবং আমি বা দুদক বা অন্য কোনো সরকারি সংস্থাকে বলছি যে এটার ব্যাপারে না, চান ইনভেস্টিগেট নাই। করে। উনি কি বলেছেন শোনেন, ফিনিশিংটা কি আপনার মনে আছে নিশ্চয়ই। উনি হ্যাঁ। এভাবে ফিনিশিং করেছেন যে, যে সম্পদ আমার নাই বলে বলেছি, যদি কেউ প্রমাণ করতে পারেন, মানে হুম, যে হুম, সম্পদ নাই মানে কি, 20 কাঠা সম্পদ আমার নাই, 20 কাঠা নাই, 19 কাঠা আছে, অথবা 21 কাঠা আছে, কিছু থাকতেই পারে। মানে বক্তব্যটা শেষ করেছিল এভাবে, যে সম্পদ আমাদের নাই বলে বলেছি, কেউ যদি প্রমাণ করতে পারেন, হাসি মুখে সেই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি বিনা পয়সায় লিখে দেব। এখন ওনার তো নাই সম্পত্তিটা, উনি বলছেন নাই, হুম। সেটা লিখে দিবেন কিভাবে ভাই? এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দিবেন। আমার বক্তব্য কিন্তু এটা না, আপনি যে কথাটা না, বললেন, যদি আপনি ধরেন কি থাকলো বলছেন। থাকলো হ্যাঁ, যদি থাকেও, হ্যাঁ, এটাকে কিভাবে মানে এটা মানে মানে ওয়েটা কি, মানে পথটা কি? থাকলে লিখে দেবে, যেমন, লিখে দেবে না কেন আমি বলছে? আমি আমি সহজ করে বলি, যে মাসুদ কামাল আপনি হ্যাঁ, আমাকে বললেন যে আপনার তো ব্যাংকে 2 কোটি টাকা আছে। হ্যাঁ, তো আমি বললাম যে অসম্ভব, 2 কোটি টাকা নেই। তো হ্যাঁ, আপনি আবার বললেন যে হ্যাঁ আছে আপনার। তখন আমি বললাম যে আচ্ছা চলেন ব্যাংকে চলেন, যদি 2 কোটি টাকা যদি থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি আপনারে লিখে দেবো। দিয়ে তো দেবো, আপনি আমার হ্যাঁ সাথে দিয়ে দেবো, হ্যাঁ, আমাকে তো যাইতে হবে, যে আমাকে তাহলে বলতে হবে যে আমার এই হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্টটা দেন। রাইট, ম্যানেজার রাইট, এনে দিলেন। তো তখন মানে এইটাও তো একটা পথটা, যেমন আমি একটা পথের কথা বললাম, যে এই পথে রাইট। আমি আপনাকে চ্যালেঞ্জটা নিয়ে আমি এটা বুঝাই দিলাম। তো ওইটাও তো একটা পথ থাকতে হবে। এখন পথ কি, যতবার এরা বলবে ততবার উনি অস্বীকার করবেন যে আমার নাই। এখন পথ হইতে পারতো যদি বিষয়টা আদালতের কাছে যেত, রাইট। যদি বিষয়টা দুদকের কাছে যাইতো। কিন্তু দুদকের কাছে কি যাবে? দুদক কি এটা নিয়ে স্বতঃপ্রণোদিত হইয়া তদন্তে নামবে? আমি তো বাজি রেখে বলতে পারি দুদক নামবে না। দুদক কেন মানে নামবে? অদ্ভুত ধরনের চ্যালেঞ্জ, আমি একই ধরনের চ্যালেঞ্জ দেখলাম যে ওই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ হ্যাঁ, চট্টগ্রামে প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে যে বলতেছে কেউ প্রমাণ করতে পারলে, হ্যাঁ, কি জানি বললো একটা, কিন্তু বলতেছে না না, যে না, সংশ্লিষ্ট কি যেন বলছিলাম। সাইফুজ্জামান সাইফুজ্জামান জাভেদের বক্তব্যটা আরো হাস্যকর। আরো হ্যাঁ। হাস্যকর মানে কি, উনি বলছে যে ইংল্যান্ডে আমার সম্পত্তি আছে, ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমি তো এই দেশ থেকে পাচার করি নাই। ঠিক আছে, ওনার বক্তব্য কিন্তু ঠিক, উনি পাচার করেন নাই, উনি দাবি করতেছেন। এটা তদন্ত করলে বোঝা যাবে ঠিক কি বেঠিক। তো ওনার বাবার সম্পত্তি ছিল, উনি বলেছেন, মানলাম ওনার বাবার সম্পত্তি ছিল। আমার প্রশ্ন হলো, এই সম্পত্তিটা আপনার বাবার ছিল, বাবা তো এখন আর নাই, তাহলে এই সম্পদের মালিক কি আপনি না? হ্যাঁ, উনি মালিক। তাহলে ওই যে আপনার সংসদ সদস্য মনোনয়নপত্র দাখিলের সময় যে হলফনামা দিতে হয়, হলফনামায় যে আপনার সম্পদের বিবরণ লিখতে হয়, সেখানে হুম। লেখেন নাই কেন?
লেখেন নাই কেন? উনি বলছেন ওখানে বিদেশের সম্পদের কোনো ঘর নাই, এই জন্য আমি লিখি। আচ্ছা, ওখানে কি দেশের সম্পদের কোনো ঘর আছে? তাও তো নাই। ওখানে লেখা আছে সম্পদের বিবরণ। তো আপনি সম্পদের বিবরণ দিবেন, দেশে অথবা বিদেশে যাই থাক দিবেন। ওখানে যদি লেখা থাকতো যে দেশে আপনার সম্পদের বিবরণ, তাহলে আমি বুঝতে পারতাম যে বিদেশের ঘর নাই, এই দুঃখে আপনি মারা যাচ্ছেন। তা তো না রে ভাই। এটা কিন্তু তো আমি বলবো যে এটা কিন্তু একটা জিনিস। সে নির্বাচন কমিশনকে ভবিষ্যতের জন্য একটা হ্যাঁ, মানে পরামর্শ দিয়ে দিল কিন্তু, যে আহ, এখন থেকে এই নির্বাচন কমিশন ধরেন তিনটা চারটা ঘর করবে। ধরেন দেশ, বিদেশ, মঙ্গল গ্রহ, চাঁদ। ধরেন ভবিষ্যতে তো 50-100 বছর পরে আমরা জানি যে আমাদের প্রজন্ম মঙ্গল গ্রহে যাবে, চাঁদেও বসবাস করবে, তো ওখানে সম্পত্তি হবে। তাহলে এই সমস্ত ঘরগুলো যদি আগে থেকে করে রাখে তারা, যে দেশ, বিদেশ, মঙ্গল গ্রহ, চাঁদ, অন্তত এই না বিশ্ব না, ব্রহ্মাণ্ডে। ওটাও হবে না, ওটাও হবে না। আমি বলি আপনাকে, ওটা হবে না কেন আমি বলি। বরঞ্চ হুম, বরঞ্চ নির্বাচন কমিশনকে কি আপনি এত ট্রান্সপারেন্ট মনে করেন যে তারা আসলে এগুলি পেতে চায়? এই যে হলফনামার বিষয়টা, এটা আসছে কবে? এটা আসছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে। হ্যাঁ, হ্যাঁ। তারা হুম, চাইতো যে হুম, তুমি হুম, ট্রান্সপারেন্ট হও, পারলে ধরে রাইট। বাদ দিয়ে দেয়। এখন যদি সম্ভব হয়, আমার মনে হয় যে আগামী দুই একটা সংসদের মধ্যে দেখবেন আপনি, সংসদে আইন করে এই হ্যাঁ, হ্যাঁ। হলফনামাটা বাদ দিয়ে দিবে, যে হলফনামা দিতে হবে না। হুম, হুম, বাদ হুম, দিবে এই কারণে যে এটা থাকলেই হুম। সমস্যা, রাইট, রাইট, থাকলেই রাইট। বাইরে যায়। একজন একজন হুম, হুম। স্কুল টিচার ছিল, এই আপনার সিরাজগঞ্জের এক এমপি মহিলা, জি, স্কুল টিচার ছিল, জি। যার নাকি 400 গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে। এই হলফনামা না থাকলে আপনি জানতেন? জানতেন না তো। হলফনামাই রাখবে না, আপনি শিওর থাকেন। ঘর তো দূরের হুম। কথা, হলফনামাই রাখবে না হলফনামা আগে যখন থেকে। এত ঝামেলা তৈরি করতেছে তখন এটা দরকারই নাই। একবার একটা আপনার এই যে 2008-এর নির্বাচনের আগে একটা নিয়ম করছিল না, না ভোটের ব্যবস্থা থাকবে, খেয়াল আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু না ভোট দিছিলাম। হ্যাঁ, না ভোট থাকবে। এখন এখন যদি এইবার যদি থাকতো না ভোটের ব্যবস্থা, অনেক লোক ভোট দিতে যেত। আমিও যেতাম। হ্যাঁ, কিন্তু ওই জন্য রাখেই নাই। ক্ষমতায় আইসা, আওয়ামী লীগ ক্ষমতায় আইসা প্রথম যে কামটা করছে, না ভোট বন্ধ করো। কিসের না ভোট? না ভোট ভোট থাকবে না। না এখন বুঝতে আপনার সব হয়। আওয়ামী লীগের এ এ বি সি তিনটে তো আওয়ামী লীগের, আপনাকে যে কোনো একটাকে দিতে হবে। আর হুম, যদি না হুম, ভোট থাকতো, হয়তো না হুম। জয়যুক্ত হতো। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? কিছুই দাঁড়ালো না, মানে সবাই এটা একটা লিপ সিঙ্ক হয়ে গেল, মানে জাস্ট তারাও বললো এরাও বললো এরকম। শুনেন, আমি বলবো আপনার কথা, আমার আমার যেটা মনে যেটা আসছে আর কি, এটা সত্য নাও হইতে পারে। এটা সত্য নাও হইতে পারে, এটা আমার মানে মনের মধ্যে চিন্তা একটা আসছে আর কি। মনে করেন আমি তো লোক হিসেবে খারাপ, বুঝছেন না, খালি খারাপ হুম, চিন্তাগুলি আসে মানে। আমার হিসাব হলো, আপনি একটা কথা ভাবেন তো, কালের কণ্ঠ এটা প্রকাশ করছে কবে? মার্চ মাসের আহ, শেষ দিকে, সম্ভবত শেষ দিকে, হ্যাঁ। 31 30 তারিখে, 1 তারিখে দিকে হয়তো। 1 তারিখে, 30শে মার্চ একদিন। অথবা এই হুম, দুটোর হুম, যেকোনো হুম, একটা। হুম, হুম। বিরোধী সাহেব জবাব দিল 20 এপ্রিল, 3 সপ্তাহ। 3 সপ্তাহ পরে। হুম, আচ্ছা, যারা অনুসন্ধান করে রিপোর্টটা করছে, তারা জানে না তার সম্বন্ধে তার কি কি সম্পত্তি আছে, তাদের একটু সময় লাগতে পারে। কিন্তু হুম, এটা যে মিথ্যা, এই কথাটা বলতে বেনজির সাহেবের 3 সপ্তাহ লাগলো কেন? আপনি খালি এই কথাটা ভাবেন একবার। হুম। কেন এটা মিথ্যা প্রমাণ করতো না 3 সপ্তাহ বলতে? 3 সপ্তাহ লাগলো কেন? ওনাকে গুছিয়ে লিখতে হলো কেন? ওনাকে এডিট করে সুন্দর করে একটা এডিটেড একটা ভার্সন বানাতে হলো? কারণ আর কিছুই না, কারণ আর কিছু না। এটা আমার যেটা ধারণা আর কি, সত্য মিথ্যা হুম, আমি জানি না, নাও হইতে পারে। আমার ধারণা, দেখেন এটা কিন্তু দুইটা স্বার্থের দ্বন্দ্ব কিন্তু। হুম, 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 সঙ্গে হুম, রংধনু গ্রুপের স্বার্থের দ্বন্দ্ব প্রকাশ্য। হুম, বেনজির হুম, সাহেব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে নানা রকম আওয়াজ আমরা দেখি, শুনি, হুম, এবং হয়তো সত্য। রংধনু গ্রুপকে ধরার জন্য সে মনে করছে রংধনু গ্রুপের এত জোর বেনজিরের কারণে। অতএব ওই যে বলে না, রাক্ষসের জানটা থাকে ওই ভোমরার মধ্যে,
হুম সিন্ধুকে রেখে ভোমরাকে মারলে রাক্ষস মরে যায়। হুম হুম তো রংধনু বিনোদীকে সাইজ করো, এই জন্য বসুন্ধরা মাঠে নামছিল। বসুন্ধরা এবং রংধনু কাউকে কেউই কিন্তু এই সমাজের মানে ওই যে পীর টিন না, তারা দুইজনেই মাটি ভূমিদস্যু, সহজ বাংলা হুম দস্যুর লড়াইয়ের মধ্যে বেনজির সাহেব হলো একটা ইস্যু এখানে। হুম আমার ধারণা এই সমস্ত বড় লোকদের লড়াই বেশিক্ষণ থাকে না। হুম এর আমার কাছে আছে, যখন আমি জনকণ্ঠে চাকরি করতাম, জনকণ্ঠের সঙ্গে যুগান্তরে লড়াই ছিল, হাইমা গেছিল, মিলমিশ হয়ে গেছে। হুম আবার ওর হুম সঙ্গে পদের সঙ্গে কিন্তু বসুন্ধরা লাগছিল, কালের কণ্ঠও লাগছিল, বাংলাদেশ প্রতিদিনও লাগছিল। এখন দেখবেন দুজনে এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা একে অপরের বিরুদ্ধে কিছুই লেখে না, এখন আর কেউ কিছু লেখে না, আমি মিলমিশ। আমি আমি একটা মানে আমি একটা সমীকরণ টানতে পারি। জি। এইটা এটা হলো কি, ধরেন বসুন্ধরা ইরানের মতন মিসাইল ছুড়লো 300 ক্ষেপণাস্ত্র এবং বুঝছেন তো। হ্যাঁ। এখন এটা তো প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল ইসরায়েলের, যে ইসরায়েলে এত যে ফিলিস্তিন রাষ্ট্র গুড়ায় দিচ্ছে, তারও তো আর প্রেস্টিজ থাকে না। হ্যাঁ, তখন হুম। এটা করলো, আচ্ছা ঠিক আছে তুমি একটু করো, কিন্তু আবার খুব বেশি করো না। আমেরিকা বললো যে তাহলে যুদ্ধ ছড়া গেলে আবার তেলের ঝামেলায় আমরা পড়ে যাবো তখন, তো তুমি একটা হালকা হুম। পাতলা মারো। তো তারপরে ইসরায়েল অনেক চিন্তা ভাবনা করে 3টা 4টা ড্রোন ছুড়ে দিল, তারপরে কিন্তু থেমে গেল। কিন্তু ওইদিকে যে নিরীহ গাজার মানুষগুলো, কিন্তু ওদের মরণ কিন্তু অব্যাহত আছে। তো আমরা হচ্ছে তাই আর কি, বুঝছেন, আমরা হলো আমরা হচ্ছে গাজার মানুষ, আমরা মরতে হ্যাঁ, থাকবো আর কি। আর তাদের একটু পাল্টাপাল্টি প্রেস্টিজের লড়াই হয়ে মোটামুটি একটা শেষ হয়ে গেল তার উত্তর দেওয়ার মধ্য দিয়ে। এটা হইতে পারে। এইটাই। হুম, আচ্ছা, ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টারে যাই, খুব ছোট করে আপনাকে এই করবো। আমি একটা জিনিস চিন্তা করছিলাম, আজকে সৌরভ ভাইও লিখছে, আপনিও হ্যাঁ। মন্তব্য করতে পারেন। হঠাৎ করে আওয়ামী লীগ একটা, এটা দৃশ্য তো খুব ভালো যে মন্ত্রী এমপি তাদের স্বজনরা কেউ নির্বাচন করতে পারবে না, এই ব্যাপারে কড়া হুম। হুঁশিয়ারি, বিশেষ করে নাটোরের সিংড়াতে প্রতিমন্ত্রী পলকের এই ঘটনা বোধহয় আরো ত্বরান্বিত হয়েছে এবং খুব কঠিন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হুম। তো আজকে সৌরভ ভাই লিখতেছে যে তাহলে তো সেই বিএনপি যুক্তিটাই মেনে নিল কেন, যেহেতু মন্ত্রী এমপিদের স্বজনরা, পরিবার সদস্যরা যদি নির্বাচন করে, তাহলে নির্বাচন প্রভাবিত হবে, প্রশাসন, পুলিশ, তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। আমরা সিংড়ার ক্ষেত্রেও দেখলাম যে যারা হামলা করছে সবাই সিসিটিভি ফুটেজ টুটেজে সবাই জানে, তাদের নাম ধাম, এই শালকের ম্যানেজার, গাড়ি চালকরা সে হামলায় অংশ নিচ্ছে। কিন্তু পুলিশ কিন্তু, আচ্ছা দেখছি আমরা ওইগুলি যাচাই বাছাই করছি, পত্রিকায় প্রকাশ করার পরে তারা গা ঢাকা দিয়েছে, ওই কালো গাড়িটাকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো হুম। তার মানে হচ্ছে পুলিশ সেখানে প্রভাবিত। তো নির্বাচনে এইরকম একটা প্রভাব পড়বে, আওয়ামী লীগ এটা ভালোভাবে বুঝতেছে। এই কারণে কিন্তু প্রভাব মুক্ত ভাবে যাতে দলের নেতারা, মানে পরিবারতন্ত্রের বাইরে যে যাতে প্রভাব মুক্ত ভাবে নির্বাচন করতে পারে, সেই কারণেই তারা এই হ্রাস টেনে ধরার চেষ্টা করছে। আপনি বৃহত্তর অর্থে যদি করেন, বিএনপি তো এই কথাই বলছে, দল যদি ক্ষমতায় থাকে তাহলে প্রশাসন, পুলিশ নিরপেক্ষ হবে না, মন্ত্রীরা মন্ত্রী হিসেবে নির্বাচন করবে, এমপিরা এমপি হিসেবে নির্বাচন করবে, এই নির্বাচন ফেয়ার হবে না। তাহলে কি সেটাই দাঁড়ালো কিনা, আপনার কাছে কি মনে হয়? এমপির অভিযোগ সত্য, এবং এটা প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যমে। এটা সৌরভ ভাইও বিশ্লেষণ করছেন, আপনিও এখন বললেন। এটা এই বিশ্লেষণ নিয়ে আমার কোনো দ্বিমত নাই, আমি এই বিশ্লেষণের সঙ্গে একমত, টোটালি একমত। আসলে তাই হয়, তাই হয়ে থাকে এটা। কিন্তু দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলি, এটা বলে আমি ছোট করে বলি, বলে শেষ করি। হুম সেই হলো কি, যে এক সময় ছিল যে একটা এলাকায় আওয়ামী লীগ প্রভাব বিস্তার করবে। এখন কিন্তু আর আওয়ামী লীগের মধ্যে নাই, এখন হলো নেতার মধ্যে এসে পড়ছে। দলমল বুঝি না, তুমি হুম আওয়ামী লীগ করো দেখি, আমার আমি তুমি কিনা বল, আমার কে আছে, আমার ভাই ভাতিজা বউ টৌ কে আছে, এটা হলো ইম্পর্টেন্ট। এই জায়গাটা এখন আর আওয়ামী লীগের না, এটা হলো আমার। হুম মানে আওয়ামী লীগের সভাপতি, উনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর আস্থা রাখছেন না, উনি আস্থা হুম রাখছেন নিজের কন্যার উপর, নিজের কন্যার উপর, কন্যার জামাতার উপর, অথবা শ্যালকের উপর, অথবা স্ত্রীর উপর, এই রাখছেন। কোথায় জানি দেখলাম দুই ভাই ক্যান্ডিডেট, আবার বউ ক্যান্ডিডেট, তখন এমপি সাহেব বউকে সাপোর্ট দিচ্ছে, কারণ সংসার তো ঠিক রাখতে হবে, সংসার ঠিক রাখতেছে। তো
এখন এটা ব্যক্তির মধ্যে চলে আসছে, হুম দলমল সব। এই যে প্রবণতাটা, আওয়ামী লীগ যখন বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়, তখন কিন্তু ঘরের মধ্যে ঘর হয়ে যায় এবং ঘরের শত্রু ঘরের মধ্যে থাকে, মারামারি করে। এই জিনিসটাই কিন্তু এখন অগ্রসর হচ্ছে। যে অনেকদিন আগে আপনার মনে আছে, একদিন আমি, আপনি এবং আমাদের আরেকজন কলিগ বসে আলাপ করছিলাম, তখন আমাদের সেই কলিগ বলতেছিল যে আওয়ামী লীগ যেভাবে সব দিক সমস্ত বিরোধী দলকে দমন করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, একসময় দেখবেন আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু এখন আমরা পড়ছি। আজকে আওয়ামী লীগ দলীয় কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে এমপি সাহেবের আত্মীয়রা ইলেকশন করতে পারবে না, মন্ত্রীর আত্মীয়রা ইলেকশন করতে পারবে না বলতেছে। তাতে কি মন্ত্রীর আত্মীয়র প্রভাব প্রতিপত্তি কিছুমাত্র কমবে? অন্য একজন উপজেলা ইলেকশনে উপজেলা চেয়ারম্যান হবে, কিন্তু চালাবে তো তার শালা। পলকের ওখানে পলকের শালাকে থামাই দিল, ঠিক থামাই দিল, কিন্তু ওখানে একজন উপজেলা চেয়ারম্যান হবে, ওর কথা কোনো মূল্য থাকবে? ওই শালাই হবে ভার্চুয়ালি উপজেলা চেয়ারম্যান, সে যা বলবে তাই হবে। সে মন্ত্রী থাকবে ঢাকায়, শালা মন্ত্রিত্ব করবে এলাকায়। এটাই হবে, হুম এটাই হবে। কারো কথা কোনো মূল্য থাকবে না। শালা দুলাবের দেশ চলবে এভাবে। আপনি কি করবেন সামনের হুম দিনগুলি এরকম? আওয়ামী লীগ এখন পারছে না তো। আপনি কি মনে করেন নৌকা মার্কা তারা ত্যাগ করছে মানে সুতা খেলায় নাকি? এখন আর হুম দলের প্রতীক নৌকা, এখন আর ঐক্যের প্রতীক থাকছে না। না নৌকার ঐক্য, এক সময় কিন্তু নৌকা ঐক্যের প্রতীক ছিল, নৌকা এখন হ্যাঁ অনৈক্যে পরিণত হয়েছে। পারছে না তো হুম আওয়ামী লীগ। যখন আপনি বিরোধী দলকে না রাখবেন, শেষ করে দিবেন, তখন সেই শেষ হওয়ার প্রবণতাটা আপনাকেও খেতে থাকবে। হুম এখন হচ্ছে। আমি দেখলাম যে এখন যেটা সর্বশেষ আরেকটা নির্দেশ আসছে, সেটা হলো কোনো সম্মেলন এবং কমিটিও করা যাবে না জেলা উপজেলা পর্যায়ে। তার মানে বুঝছেন যে ওই এখন ওই কমিটি সম্মেলন করলে ওই জায়গায় যে মন্ত্রী এমপিরা যে তার পরিবারের শালা শালা শালি বউ স্ত্রী পুত্র ওদেরকে সব বসাবে, কিন্তু মানে আমি এমন বলি একটা আপনাকে, অবস্থা আওয়ামী লীগ কেন্দ্রীয় ভাবে নানা, তারা কিন্তু বিপদটা টের পাইছে, তারা এখন চেষ্টা পাইছে। করছে। কিন্তু হম এটা ভার্চুয়ালি আওয়ামী লীগের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। আপনি দেখেন না কি এই হবে দিন যাবে, মোট ব্যর্থ হবে। কথা শোনেন, যতক্ষণ না পর্যন্ত আপনি যদি রাজনীতিতে ভারসাম্য না আনেন, গণতন্ত্র না আনেন, তাহলে হবে না। মাসুদ কামাল, আপনারে আমি একটা বলি, এবার আমি ঘটনাক্রমে ঈদ উপলক্ষে আমি আহ, কেশবপুর, মনিরামপুর, ওইদিকে সাতক্ষীরা, কলারোয়া, জিকরগাছা এইসব অঞ্চলে আমি গেছি। আমি শুধু বাজার, অনেকগুলো বাজার পড়লো, তো বাজারের পোস্টার হলে ওই পুরোনো অভ্যাস অনুযায়ী পোস্টারটা কার, কোন নেতা, আমি হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা, আওয়ামী লীগের বাইরে কি কোনো ইয়ে আছে? বিশ্বাস করেন, আমি একটাও পাইনি। আওয়ামী লীগ এবং পাবেন। অঙ্গ সংগঠনের বাইরে আর কোন দলের, এমনকি মানে ওই যে আওয়ামী লীগের যে জোট আছে, জাসদ বা জাতীয় পার্টি, তাদেরও আমি কোনো পোস্টার পাইনি। নাই তো, এটা দিয়ে একদল হয়ে গেছে, বোঝা যায়। একদল হয়ে গেছে। ওকে। ওকে, হ্যাঁ, ভালো থাকেন দর্শক। আশা করি আমাদের এই আলোচনা আবার শুরু হলো। আহ, আমাদের আলোচনাগুলো কেমন লাগছে এবং আপনাদের অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।